হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গল্পের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে এবং এরকম ধরনের গল্প যদি আরও শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী থেকে, অপারেশন রেড হেরিং। আজ পড়ছি তৃতীয় তথা শেষ পর্ব। জয়ন্ত চৌধুরী। আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড কর্নেল নীলাদ্রি সরকারের মাথায় একটা কিছু ঢুকলে আর ছাড়াছাড়ি নেই। একবার নিছক একটা পাখির পেছনে ছোটাছুটি করে সারাদিন না খাওয়া না দাওয়া কাটাতে দেখেছি। জায়গাটা ছিল গহন জঙ্গল, বাঘ ভালুক ছিল প্রচুর। আমার ঘুম ভাঙতে দেরি হয়েছিল। কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে 8:30 বেজে গেল। গিয়ে দেখি একটু আগে উনি বেরিয়ে গেছেন। ষষ্ঠী বলল, বাবা মশাই বলে গেছেন কাগজে দাদাবাবু এলে অপেক্ষে করতে বলিস। তুমি অপেক্ষে করছো, ভালো কথা, আমি এবার অপেক্ষে করি। ষষ্ঠীচরণ খি খি করে হাসল। দাদাবাবু তাই করুন, এই ফাঁকে আমি বাজার করে আসি। সে চলে গেল বাজারের থলি হাতে। ন্যাশনাল জিওগ্রাফিক আমার প্রিয় পত্রিকা। কত অদ্ভুত অদ্ভুত জায়গা আর তাজ্জব ঘটনার খবর দেয় পত্রিকাটি। সাহারা মরুভূমির বাসিন্দা তুয়ারেজ উপজাতির সচিত্র বিবরণে মন দিলাম। ষষ্ঠী মিনিট করে পরে ফিরল। সে আমাকে কফি আর স্ন্যাক্স পরিবেশন করল। কফিটা অর্ধেক খাওয়া হয়েছে। ডোরবেল বাজল। কর্নেল ফিরলেন। বললাম, আপনার অপেক্ষে করছি। কর্নেল হাসলেন না, মুখটা গম্ভীর। ইজি চেয়ারে বসে চুরুট ধরালেন। তারপর বললেন, আর্টিস্ট সুমিতবাবু ফোন করেছিলেন, ওর বাড়ি গিয়েছিলাম। গিয়ে শুনি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কর্নেল চুপ করলে বললাম, অবধূতজির মিরাকেল? কে জানে। চুরি। চুরি? মানে সুমিতবাবুর বাড়িতে চুরি? কি চুরি হয়েছে? সেই ছবির একটা রিটাচ করা ফটোকপি। কি করে চুরি গেল? সুমিতবাবুও খুব অবাক হয়েছেন। ছবিটা দেওয়ালে সাঁটা ছিল, নেই। পাশে ইজেলে ওটা দেখেই ছবি আঁকছিলেন। ওর আঁকা ছবিতে ধ্যাবড়া করে কেউ রং মাখিয়ে দিয়েছে। ছবিটা প্রায় শেষ করে এনেছিলেন। তাহলে মিস্টার রায়ের দেওয়া ফটোটা চুরি গেছে বলুন? সেটা অরিজিনাল। সুমিতবাবু ওটা থেকে একটা ফটোকপি তৈরি করে নিয়েছিলেন। অরিজিনাল ছবিটা অবশ্য আছে। একটু সহজ ভাষায় বলুন না। কর্নেল এক রাস ধোয়ার মধ্যে বললেন, সহজ ভাষায় বলছি ডার্লিং। আসলে আমার মাথার ভেতর কি একটা হয়েছে গত রাত থেকে। হ্যাঁ, মিস্টার রায়ের দেওয়া ছবিটা আছে। কেন আছে বোঝা যায়। এই ছবিটা ছিল ডার্ক রুমে, অনেক ছবির তলায়। চোর সময় পায়নি খোঁজার, কিন্তু এই ছবি থেকে ফটো তুলে রিটাচ করে যে দ্বিতীয় ফটো তৈরি করেছিলেন সুমিতবাবু, সেটা দেখেই ছবি আঁকছিলেন। দ্বিতীয় ফটোটা নেই। এদিকে আঁকা ছবিটায় লাল কালো রং মাখিয়ে দিয়ে গেছে চোর। বুঝতে পারলাম, কিন্তু স্টুডিওতে চোর ঢুকলো কি করে? সুমিতবাবু বললেন অন্যমনস্কতার ফলে স্টুডিওর দরজা খোলা ছিল সম্ভবত। আসলে শিল্পীরা বড় অন্যমনস্ক থাকেন। জয়িতা, ওর বোন, কাঁঠালিয়া ঘাটে গুরুদেবকে দর্শন করতে গেছেন গতকাল। জয়িতাই রাত্রে দরজা বন্ধ আছে কিনা চেক করেন। কিন্তু আর একটা অদ্ভুত ব্যাপার হলো, কাল সন্ধ্যায় এক শিখ ভদ্রলোক গিয়েছিলেন ছবি কিনতে। চমকে উঠে বললাম, ইন্দ্রজিৎ নন তো? তা বলা কঠিন।
ইন্দ্রজিৎ গতকাল বোম্বে গেছেন। যাই বলুন, ইন্দ্রজিৎ মিস্টেরিয়াস ক্যারেক্টার। তুমি ওর ওপর এখনো রেগে আছো জয়ন্ত? ষষ্ঠী কফি আনলো বাবা মশাইয়ের জন্য। উনি চোখ বুজে বসে আছেন দেখে বলল, কফি বাবা মশাই। কর্নেল চোখ খুলে কফির পেয়ালা তুলে নিলেন, বললেন, 11টার মধ্যে আমরা খেয়ে নেব, মনে আছে তো? ষষ্ঠী বলল, মনে আছে, দাদা বাবুও খাবেন। সে চলে গেলে বললাম, এত সকাল সকাল খেয়ে কোথায় যাবেন? কাঠালিয়া ঘাটে। তুমিও যাবে? কি সর্বনাশ! কর্নেল আসতে বললেন। হ্যাঁ, একটা সর্বনাশের আশঙ্কা আমিও করছি জয়ন্ত। তবে তৈরি থাকো, তোমার কাগজের জন্য একটা চমৎকার স্টোরি পাবে। একটু ভেবে নিয়ে বললাম, স্টোরির কথা পড়ে, কিন্তু শিখ ভদ্রলোক কি ছবি কিনতে গিয়েছিলেন? যে কোনো ছবি। উনি নাকি সুমিত বাবুর ভক্ত। ছবি কিনেছেন? একটা ছবির দরদাম করে এসেছেন। কর্নেল কফিতে চুমুক দিলেন। আমি ন্যায়শাস্ত্রে অবভাস তত্ত্ব আওড়াই। সবসময় দুইয়ে দুইয়ে চার হয় না এও বলি, কিন্তু ব্যাপারটা হয়তো কাকতালীয় নয়। তার মানে ইন্দ্রজিৎ সিংহই গিয়েছিলেন? ওই তো বললাম, এটা বলা কঠিন, কিন্তু প্রশ্ন হলো, কে চাইছে না অনামিকার ছবি আঁকা হোক? সে কে? কেন সে? কর্নেল হঠাৎ চুপ করলেন। বললাম, শিখ ভদ্রলোক নিজের পরিচয় দেননি? নিজেকে ইন্দ্রজিৎ বলেননি, এটা সুমিতবাবুর মনে আছে। অনামিকার ছবিটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেননি? কর্নেল একটু হেসে বললেন, না, তোমাকে বলেছি জয়ন্ত, উনি শুধু একটা ছবি কিনতে গিয়েছিলেন। যে ছবিটা ওর পছন্দ হয়েছিল সেটা এক মৃত ব্যবসায়ীর পোর্ট্রেট। তার ছেলেরা বাবার ছবি দেখে চটে গিয়েছিল, নেয়নি। ছবিটা আমি দেখলাম, পোর্ট্রেট হিসেবে অসাধারণ, কিন্তু দেখলেই কেমন নিষ্ঠুর খুনি মানুষের মুখ মনে হয়। হ্যাঁ, মুখ দেখে মানুষের সত্যিকার পরিচয় পাওয়া যায় না, এও ঠিক। কর্নেল চুপচাপ কফির পেয়ালা শেষ করে নিভে যাওয়া চুরুট ধরালেন। বললাম, আপনি তো অনেক সময় ডাইনে বাঁয়ে সামনে পেছনে রহস্য নিয়ে হাঁটেন। ব্যবসায়ী ভদ্রলোকের ঠিকানা নিয়ে আসা উচিত ছিল। কিছু বলা যায় না, ওর ছবি কিনতেই বা কেন আগ্রহ হলো শিখ ভদ্রলোকের? জয়ন্ত, লাল হেরিং মাছের পেছনে ছোটা আর মরিচিকার দিকে ছোটা একই ব্যাপার। বলে হঠাৎ একটু উত্তেজিত হলেন কর্নেল। ডার্লিং, জীবনে আমাকে কেউ বোকা বানাতে পারেনি, এই প্রথম আমাকে বোকা বানাতে চাইছে কেউ। এ যেন আমার সঙ্গে অঘোষিত যুদ্ধ। এই সময় ডোরবেল বাজলো। কর্নেল হাঁকলেন। ষষ্ঠী। ডিসিডিডি অরিজিৎ লাহিড়ী এলেন। জয়ন্তবাবু যে, গুরু শিষ্য দুজনেই এত গম্ভীর, কি ব্যাপার? আমি কথা বলতে যাচ্ছিলাম, কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, সুমিত গুপ্ত ফোন করেছিলেন তোমাকে? অরিজিৎ হাসলেন। আপনার এ প্রশ্নে অবাক হচ্ছি না। ফোন করেছিলেন সুমিতবাবু? হ্যাঁ, আমার মনে হয় প্রশান্তরই কীর্তি। সে এখনো কলকাতা ছেড়ে চলে যেতে পারেনি। কিন্তু অরিজিৎ, প্রশান্ত সান্যাল কেন অনামিকার ছবি নষ্ট করবেন কিংবা রিটাচ করা ফটো চুরি করবেন? অরিজিৎ মিটি মিটি হেসে বললেন, ইউ নো দ্য পুলিশ নেটওয়ার্ক। প্রশান্তের ভাই তাপসকে জেরা করে জানা গেছে প্রশান্তই অনামিকা সেনকে এলোপ করেছিল। তাকে সাহায্য করেছিলেন অনামিকার মামা হেমাঙ্গ সেনগুপ্ত। সমীর বাবুকে ভদ্রলোক অপছন্দ করতেন। কর্নেল বললেন, আমি বলছি,
অনামিকাকে বিয়ে করলে হেমাঙ্গবাবু দিদির বাড়ি বেচে আত্মসাতের সুযোগ পেতেন না। সমীরবাবু বাধা দিতেন। তাই হেমাঙ্গবাবু নিজের ভাগ্নি এবং প্রশান্তকে কলকাতার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর কিডন্যাপ কেস সাজিয়েছিলেন প্রশান্ত এবং বাসুবাবু দুজনেরই নামে। আমার এই থিওরি। কারেক্ট, অরিজিৎ জোর দিয়ে বললেন। এন্টালি থানার পুরনো রেকর্ডে দুজনের নামেই এফআইআর করার হদিশ মিলেছে। অবশ্য বাসু নির্দোষ, কারণ ওই সময় সে সত্যি জামশেদপুরে ছিল। এদিকে প্রশান্ত অনামিকাকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। 8 বছর আগে অনামিকা তার মাকে চিঠি লিখে জানায় সে ভালো আছে। আপনার তদন্তের এই অংশ ঠিক আছে। কোন অংশ ঠিক নেই? আপনি প্রশান্তকে ক্লিন সার্টিফিকেট দিয়েছেন। আমি কাউকে কোনো সার্টিফিকেট দিইনি অরিজিৎ। অরিজিৎ ঘড়ি দেখে বললেন, কফি খাবো না, উঠি। অনামিকা সেন ওয়াজ মার্ডার্ড অরিজিৎ। অরিজিৎ তাকালেন। হ্যাঁ, 8 বা 7 বছর আগের ফেরারি আসামির রেকর্ড খুঁজে দেখা দরকার। অরিজিৎ হাসলেন। অলরেডি খোঁজা হচ্ছে। বধূ হত্যা সংক্রান্ত রেকর্ড খুঁজে দেখো। অরিজিৎ উঠে দাঁড়িয়ে বললেন, কর্নেল, পুলিশ অত ফুলিশ নয়, ইউ নো দ্যাট। লোকে বলে পুলিশ ইচ্ছে করলে অনেক কিছু পারে, করে না। দ্যাটস রাইট। তবে ক্ষেত্র বিশেষে পুলিশ কি অসাধ্য সাধন করে আশা করি জানেন। অরিজিৎ দরজার কাছে গেছেন। কর্নেল বললেন, অরিজিৎ, আমরা আজ দুপুরের ট্রেনে কাঁঠালিয়া ঘাটে অবধূত দর্শনে যাচ্ছি। অবধূত দর্শন? হোয়াটস দ্যাট? দ্যাটস দ্যাট ডার্লিং। অরিজিৎ লাহিড়ী ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। কর্নেল বললেন, আজ অমাবস্যার রাতে কালী পুজোর ধুমও দেখব। শুনেছি কাঁঠালিয়া ঘাটে শ্মশান কালী জাগ্রত দেবী। তবে অবধূতজি একটা নারী কঙ্কালের মুখে সিগারেট টানা দেখাবেন। তাকে চ্যালেঞ্জ করতে গেছেন বিজ্ঞান প্রচার সমিতির প্রদীপ মিত্র। খুব জমজমাট লড়াই হবে। অরিজিৎ হাসতে হাসতে চলে গেলেন। বললাম, লাহিড়ী সাহেব ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না। কর্নেল মুচকি হেসে বললেন, অরিজিৎ ইজ চেজিং আফটার আ রেড হেরিং, আমারই মতো। তবে আমি এখন সেটা টের পেয়েছি, ও পাইনি। একটু অবাক হয়ে বললাম, অনামিকা খুন হয়েছে বললেন আপনি, বধূ হত্যার পুরনো রেকর্ড খুঁজতে বললেন, এখন বলছেন লাল হেরিংয়ের পেছনে দৌড়চ্ছেন লাহিড়ী সাহেব। আপনার এই এক অদ্ভুত স্বভাব বস, হেয়ালি করা। হ্যাঁ, হেয়ালি বলেই হেয়ালি করছি। বলে কর্নেল ড্রয়ার থেকে একটা ছবি বের করে আমার হাতে দিলেন। 19-20 বছর বয়সের এক অসামান্য সুন্দরী তরুণীর ফটো। বললাম, কার ছবি? অনামিকা সেনের। সমীরবাবুর অ্যালবাম থেকে চেয়ে এনেছি। তাহলে সুমিতবাবু স্টুডিওর চোর বোকা বনে গেল? তা তো গেলই। ভি রায়ের দেওয়া ছবিটার সঙ্গে মিলিয়ে দেখি, দিন তো। কর্নেল ড্রয়ার থেকে খামে ভরা ছবিটা বের করে দিলেন। মেলাতে গিয়ে মনে হলো দুটো ছবি কিছুতেই একজনের নয়। বললাম, কর্নেল, আপনার ভুল হয়েছে, এ দুটো ছবি একজনের হতে পারে না। একটা অস্পষ্ট বেরঙা ছবি, অন্যটা অক্ষত ছবি, কাজেই মিল হবে না। তাছাড়া সব ফটোতে দেখবে একই মানুষের ছবি এক এক রকম। আলোর ত্রুটি, নেগেটিভ ডেভেলপের ত্রুটি, প্রিন্টের ত্রুটি, রিটাচ করার ত্রুটি, অসংখ্য ত্রুটি এর কারণ। তা ঠিক, কিন্তু এক্ষেত্রে বড্ড বেশি গরমিল। কর্নেল টাকে হাত বুলিয়ে তারপর দাড়ি মুঠোয় ধরলেন। আস্তে বললেন, মিস্টার রায়ের দেওয়া ছবিতে কোনো কেমিক্যাল জিনিস দৈবাত পড়ে গিয়েছিল।
ছবিটা অক্ষত থাকার কথা, কিন্তু যেন কোনো অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। টেলিফোনে রিং হলো। আমি টেলিফোনের কাছে, তাই সাড়া দিলাম। একটি মেয়ের গলা ভেসে এলো। কর্নেল দাদু? বললাম, ধরুন দিচ্ছি। কর্নেল ফোন নিয়ে বললেন, বলছি, ও তুমি মিম্মি, কি ব্যাপার বলো কি? তাহলে তো চোর লোকটি সাধু। সাধু নয়? না না, ব্যাগ নিয়ে আসার দরকার নেই, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। কর্নেল ফোন রেখে উঠে দাঁড়ালেন। বললাম, কি ব্যাপার? ব্যাপার বুঝতে তোমার অসুবিধে হওয়ার কথা নয়, চলো ঘুরে আসি। বুঝেছি। কসবায় সমীরবাবুর ফ্ল্যাট থেকে যে হ্যান্ডব্যাগটা চুরি গিয়েছিল, চোর সেটা ফেরত দিয়েছে। কসবায় সমীরবাবুর ফ্ল্যাট কোথায় আমি জানি না। কর্নেলের নির্দেশ অনুসারে ড্রাইভ করছিলাম। শেষ পর্যন্ত যেখানে কর্নেল থামতে বললেন সেটা সংকীর্ণ রাস্তা। একটা পুকুরের পাশে বাড়িটা। গেটের ভেতর এক চিলতে ফুল বাগিচা। 12-13 বছরের একটি মেয়ে গেটে দাঁড়িয়েছিল। কর্নেলকে দেখে সে হইচই শুরু করলো। গেটের ভেতর একটা পাতাবাহারের ঝোপ দেখিয়ে বলল, এখানে এই গাছটার ভেতর পড়েছিল। দিদা দেখতে পাইনি, আমি দেখতে পেয়েছি। সে আমাদের দোতলায় নিয়ে গেল। এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন ব্যালকনিতে। কর্নেল তাকে নমস্কার করলেন, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সমীরবাবুর মা গৌরী দেবী। ঘরে ঢুকে আমরা বসতে না বসতে কিশোরী মেয়েটি একটা ছোট্ট হ্যান্ডব্যাগ নিয়ে এলো। কর্নেল ব্যাগটা খুলে ভেতরটা দেখে বললেন, কিছু নেই দেখছি, খালি ব্যাগ ফেলে দিয়ে গেছে চোর। মিম্মি, তুমি ঠিকই বলছিলে, চোর লোকটি সাধু নয়। মিমি হাসল। পাঁচিল গলিয়ে ফেলে দিয়ে গেছে, কিন্তু আপনি ভেতরকার চেনটা খুলে দেখুন। বলে সে নিজেই চেন খুলে একটা ময়লা ভাঁজ করা কাগজ বের করে দিল। কর্নেল সেটা খুলে পড়ার পর আমাকে দিলেন। দেখি মেয়েলি ছাদে লেখা একটা চিঠি। প্রেমপত্র নাকি? সমিতা, বিপদে পড়ে চিঠিটা লিখছি। প্রশান্ত আমাকে আটকে রেখেছে। ওর পোষা গুন্ডারা সব সময় আমাকে পাহারা দেয়। তুমি পুলিশকে জানালে এরা টের পাবে, তাহলে আমাকে মেরেই ফেলবে। তুমি গোপনে এসে আমাকে যেভাবে পারো এখান থেকে নিয়ে যাও। তোমারও তো দলবল আছে, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি যেমন ভুল করেছি তেমনই তার প্রায়শ্চিত্ত করছি। আমার শকুনি মামাই ষড়যন্ত্র করে আমাকে প্রশান্তের হাতে তুলে দিয়েছিল। বিশ্বাসী একটা লোকের হাতে চিঠিটা পাঠালাম। সাক্ষাতে সব বলবো। ইতি অনি। লেখা কোথাও কালিতে জেব্রে গেছে, কোথাও অস্পষ্ট, তবে পড়া যায়। চিঠিটা পড়ে কর্নেলকে ফেরত দিলাম। কর্নেল বললেন, মিম্মি, সত্যি চোর লোকটা সাধু নয়, তবে সেই চিঠিটা নেয়নি কেন, সেটাই অদ্ভুত। মিমি বলল, চিঠি নিয়ে কি করবে, টাকাগুলো নিয়েছে। গৌরী দেবী বললেন, ওতে সমীর খুচরো টাকা কড়ি রাখত, টেবিলে বা বিছানায় ফেলে রাখত। সেজন্যই আমার ওটার কথা মনে পড়েছিল। থিয়েটার রোডে ফ্ল্যাটে ব্যাগটা দেখিনি, তাই ভেবেছিলাম বাড়িতে রেখেছে। কর্নেল চিঠিটা পকেটে ঢুকিয়ে বললেন, পুলিশকে এটা জানানো দরকার, আমি জানাবো। শুধু একটা কথা, আপনি এই ঘটনা কাকেও জানাবেন না। মিম্মি, তুমিও কাউকে বলবে না কিন্তু। মিম্মি বলল, আপনি ওটা নিচ্ছেন কেন? তুমি চিঠি পড়েছ? মিম্মি মাথা দোলালো। গৌরীদেবী বললেন, অনির চিঠিটা মিম্মি আমাকে পড়ে শুনিয়েছে।
আমার খুব অবাক লেগেছে। সমু ইচ্ছে করলেই ওকে বাঁচাতে পারত, কেন বাঁচায়নি জানি না। আপনার ধারণা অনি বেঁচে নেই? একটু দ্বিধার পর গৌরী দেবী বললেন, সমু একবার বলেছিল যেন অনিকে কেউ মার্ডার করেছে। প্রশান্ত মার্ডার করেছে বলেনি। প্রশান্তের সঙ্গে ওর শত্রুতা ছিল না, তবে ভেতরকার কথা কে জানে বলুন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, একটু পরেই কলকাতার বাইরে এক জায়গায় যাব। ইতিমধ্যে নতুন কিছু ঘটলে ডিসিডিডি লাহিড়ী সাহেবকে ফোনে যোগাযোগ করবেন। মিম্মি গেট পর্যন্ত আমাদের সঙ্গে এলো, আবার বলল, কর্নেল দাদু, আপনি চিঠিটা নিলেন কেন? কর্নেল আসতে বললেন, চোরটাকে ধরতে হবে তো। মিমি অবাক চোখে তাকিয়ে রইল। পথে যেতে যেতে বললাম, দ্য মিস্ট্রি ইজ সলভড, তবু খামোখা ছুটোছুটি করে বেড়ানোর মানে হয় না। কর্নেল একটু হাসলেন। খেলার দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছি জয়ন্ত। বাই দা বাই, তুমি রিয়ার ভিউ মিররে একটা কালো গাড়ি লক্ষ্য করেছো কি? গাড়িটা এলিয়ট রোড থেকে আমাদের পিছু নিয়েছিল, এখন আবার পিছু নিয়েছে। চমকে উঠে গাড়িটা দেখতে পেলাম। বিজন সেতু জোরে পেরিয়ে গিয়ে খানিকটা চলার পর সুইনহো স্ট্রিটে ঢুকলাম। গাড়িটা তখনও পেছনে। একটা বাঁকের মুখে কর্নেল থামতে বললেন, তারপর নেমে গেলেন। আমিও নেমে গেলাম। কালো গাড়িটা আমাদের চাপা দেওয়ার ভঙ্গিতে জোরে ছুটে এলো। দুজনে সরে দাঁড়ালাম। এক পলকের জন্য দেখলাম গাড়িটা ড্রাইভ করছে একজন শিখ সর্দারজি, ইন্দ্রজিৎ সিং। কর্নেল বললেন, শিগগির জয়ন্ত, ফলো করো। গড়িয়াহাট রোডে পৌঁছে হারিয়ে ফেললাম গাড়িটাকে। কর্নেল নোট বইয়ে নম্বর টুকে নিচ্ছিলেন। বললেন, নাম্বারটা নিলাম বটে, তবে ফলস নাম্বার হওয়াই সম্ভব। কর্নেল, লোকটা শিখ, ইন্দ্রজিৎ বলেই মনে হলো। কর্নেল আসতে বললেন, আমার এতদিনে সত্যি বাহাদুরে ধরেছে ডার্লিং। গতকাল আমি যেন এই গাড়িটাকে ভবানীপুর থেকে কসবা অব্দি ফলো করতে দেখেছিলাম, গ্রাহ্য করিনি। এতক্ষণে মনে হচ্ছে আমার ওই থিওরিটা কত নির্ভুল। কোন থিওরিটা? অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি, এবং অনেক সময় আমরা দেখি না যে আমরা কি দেখছি। বলেই কর্নেল স্টিয়ারিংয়ে হাত রাখলেন। বাঁদিকে ঢোকো জয়ন্ত, কালো গাড়িটা আমাদের ফলো করার জন্য সামনের ক্রসিংয়ে ঘুরছে। খাপ্পা হয়ে পড়লাম। দিন দুপুরে এই ভিড়ে এত সাহস? গোয়ার তুমি করো না, আজকাল দিন দুপুরে অনেক কিছু ঘটে। অগত্যা বাঁদিকে ঢুকে ঘুরতে ঘুরতে শরৎ বোস রোড, তারপর চৌরঙ্গি হয়ে ঘুরে ফ্রি স্কুল স্ট্রিট হয়ে এলিয়ট রোডে কর্নেলের বাড়িতে পৌঁছলাম। উত্তেজনায় আমার হাত কাঁপছিল। আমার বৃদ্ধ বন্ধু কিন্তু নির্বিকার। কর্নেলের ড্রয়িং রুমে ঢুকে ধপাস করে বসে বললাম, লাহিড়ী সাহেবকে ঘটনাটা জানিয়ে দিন। কর্নেল হাত তুলে বললেন, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া ঠিক হবে না কর্নেল। ইন্দ্রজিৎ সিং প্রশান্ত সান্যালের লোক, এইটা অন্তত জানার দরকার। কর্নেল হাসলেন। হোক না, ওকে একটু খেলতে দেওয়া উচিত। বৈষম্পায়ন রায়। কে তুমি? অনি। কেন এলে? তুমি কি সুখে আছো দেখতে এলাম। আমি সুখেই আছি অনি। আমার অনেক টাকা, বাড়ি গাড়ি, মানুষের একরত্তি জীবনে, এসবই তো অনেক বড় সুখ। এই সুখের জন্য সারা পৃথিবীর মানুষ ইঁদুর দৌড়ে নেমেছে। তুমি সুখে নেই বাসুদা। তাই বুঝি? কিসে বুঝলে? এই যে তুমি হঠাৎ হঠাৎ ঝিম মেরে বসে থাকো, কোনো কাজে মন লাগে না। মধ্যরাতের বাতাস কিংবা বৃষ্টিতে তুমি ভুল শব্দ শোনো। ডোরবেল বাজলে তুমি চমকে ওঠো। সিঁড়িতে শোনো কার পায়ের শব্দ। রাস্তায় যেতে যেতে বারবার পিছু ফিরে দেখে নাও
কেউ তোমাকে অনুসরণ করছে কিনা। তুমি অনি, তুমি আমাকে জ্বালিও না। যতদিন তুমি বাঁচবে তোমাকে এমনি করে জ্বালাতে আসবো, তোমার সুখে কাঁটা হয়ে বিঁধবো। তুমি চলে যাও। কি করে যাব? আমি তো তোমার মধ্যেই লুকিয়ে আছি বাসুদা। মাঝে মাঝে এমনি করে উঠে আসবো, তুমি ভয় পাবে। মধ্যরাতের বাতাসের শব্দে, বৃষ্টির শব্দে, সিঁড়িতে পায়ের শব্দে। আমি তোমার পেছনের আততাই। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, হতভাগা সুমির। চুপ চুপ, দেওয়ালের কান আছে। থাক, আমি মরিয়া হয়ে উঠেছি অনি। বাসুদা, আমি তোমার নিয়তি, সতর্ক হও। স্যার, দেখলাম মিসেস অ্যারাথুন টেবিলের ওপাশে বসে আছে। ঘড়ি দেখলাম। দ্যাটস অল, মিসেস অ্যারাথুন। দ্য সেন্টেন্স ইজ নট ইয়েট কমপ্লিট, স্যার। ইউ ক্যান ডু দ্যাট, ইজন্ট ইট, মিসেস অ্যারাথুন? পিএ মিসেস অ্যারাথুন এটা পারে। সে হাসি মুখে টাইপ করতে গেল। একটা সিগারেট ধরিয়ে টেবিলের সুইচ টিপে রাম সিংকে ডাকলাম। রাম সিং সেলাম দিল এসে। বললাম, राम सिंह, तुम हमको हावड़ा स्टेशन पहुंचा देना और कार लेके घूमना। मेरा कार कटार जी का गैरेज में रख देना, ठीक है? জি সব। कार में जाके बैठो, हम 5 मिनट के बाद जाता। রাম সিং চলে গেল। হেলান দিয়ে চোখ বুঝলাম। আবার অনেকে দেখতে পেলাম। পরনে গেরুয়া শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল তিলক, হাতে ত্রিশূল, ভৈরবী। বাসুদা, বলো অনি, কি দেখছো? তোমাকে অসাধারণ দেখাচ্ছে, দেবীর মতো। আমি তো দেবী। প্রশান্ত ভুল করেছিল। তুমিও বাসুদা। হ্যাঁ, তুমি দেব ভুক্কা, কারণ তুমি সত্যি দেবী, এতদিনে জেনেছি। দেবী আবার রক্ত চাইতে এসেছে, দাও। অনি, কেন তোমার এত রক্তের তৃষ্ণা? আজ আবার সেই অমাবস্যা, যে অমাবস্যার রাতে তুমি। শাট আপ। স্যার, চোখ খুলে দেখি মিসেস অ্যারাথুন। বললাম, থ্যাঙ্কস। ইওর সিগনেচার স্যার। সরি। ওর হাত থেকে চিঠিগুলো নিয়ে সই করে দিলাম। ও চলে গেল। উঠে দাঁড়ালাম। ড্রয়ার থেকে .38 ক্যালিবার রিভলভার বের করে ব্রিফ কেসে ঢোকালাম। নিচের রাস্তায় এসে মনে হলো ঠিক করছি না। গাড়ির কাছে গিয়ে বললাম, राम सिंह, अभी 11:15 बज रहा। तुमको जाने का कोई जरूरत नहीं, हमको घर जाना पड़े। ऑफिस में जाओ, अपना काम करो। রাম সিং গাড়ি থেকে বেরিয়ে সালাম দিয়ে চলে গেল। নিউ টাউনে ফিরে গেলাম। 1 ঘন্টা লেগে গেল। দিনে দিনে ট্রাফিক জ্যাম বাড়ছে। আমার নিয়তি। হাওড়া স্টেশনে ফোন করলাম। এই ট্রেনটা ধরা যাবে না, পরের ট্রেন বিকেল 4:15। ঘন্টা 5-এর জার্নি। কাজের ছেলেটি আজও ফেরেনি। তাকে আর দরকার নেই। স্নান করে কিচেনে গেলাম। যেমন তেমন একটা লাঞ্চ যথেষ্ট। কিছু খেতে ইচ্ছে করছে না। কে? অনি। আবার কি? কেমন সেজেছি দেখো বাসুদা। ফিল্ম স্টারের মতো। তোমার ভৈরবী সাজ বদলে এলে কেন অনি? তোমাকে ছুঁতে পাবো বলে। তুমি আমাকে ঘৃণা করতে। এখনো করি। কেন অনি? প্রথম সমুদ্র দেখার স্মৃতি। তুমি আমাকে ঘৃণা উপহার দিয়েছিলে। আমি দিয়েছিলাম প্রেম। ভেবেছিলাম সমুদ্র থেকে প্রেম নিয়ে ফিরব। ফিরেছিলাম ঘৃণা নিয়ে। সেই থেকে পুরুষ যাত্রার ওপর আমার ঘৃণা। প্রশান্তকে তুমি? না। প্রশান্তের সঙ্গে তুমি বিয়ের আগের রাতে? না। 17 বছর তুমি প্রশান্তের সঙ্গে? না না না। তাহলে কি আমি ভুল বুঝেছিলাম? সে তুমি জানো। কিন্তু আবার কেন জ্বালাতে এলে অনি? তুমি আমাকে ভোলোনি, ভুলো না। সমস্ত সময়
তোমার সব ভাবনার তলা দিয়ে গোপনে আমি বয়ে চলেছি। তোমার ভাবনার তলায় আমার শ্বাস রুদ্ধ হয়ে আসে বাসুদা। আমাকে মাথা তুলতে দাও। এই তো দিয়েছি। আমাকে দেখো। এই তো দেখছি। তাহলে কেন আজ বিকেলে ট্রেনে তুমি? শাট আপ। প্রেসার কুকার শীষ দিল। চমকে উঠলাম। কিছুক্ষণ শূন্য দৃষ্টে তাকিয়ে থাকলাম জানলার দিকে। তারপর লকেটটা 2 হাতে তুলে ধরলাম। ক্ষমা করো প্রভু, তুমি আমাকে এতদিন শক্তি দিয়ে এসেছ, টার্গেটে পৌঁছানো পর্যন্ত সাহস দাও। কিছুক্ষণ পরে সামান্য একটু খেয়ে উঠে পড়লাম। খাদ্য এত বিস্বাদ হয়ে যাচ্ছে দিনে দিনে, আমি সত্যি সুখে নেই। দুটোয় কর্নেল নীলাদ্রি সরকারকে ফোন করলাম। ওর কাজের লোকটি বলল, বাবা মশাই তো নেই, বাইরে গেছেন, ফিরতে দেরি হবে। অরিজিৎকে ফোন করলাম। অরিজিৎ বলল, ডোন্ট ওয়ারি বাসু, প্রশান্তকে আমরা শিগগির পাকড়াও করে ফেলবো। সে এখনো কলকাতা ছেড়ে পালাতে পারেনি। আর শোনো, পুরনো রেকর্ড ঘেটে একটা কেস পাওয়া গেল। অনামিকা সেনকে খুনের দায়ে প্রশান্তর নাম ওয়ারেন্ট তালিকায় আছে। অনি ওয়াজ মার্ডার্ড? অরিজিৎ, কি বলছো তুমি? হ্যাঁ, প্রশান্ত ওকে খুন করে আমেরিকা পালিয়েছিল। কেসটা এখনো চলছে, কাজেই 2টো খুনের অভিযোগ ঝুলছে তার নামে। থ্যাঙ্কস অরিজিৎ। বাই দ্য বাই, কর্নেল গেছেন কাঁঠালিয়া ঘাটে এক সাধুর দর্শনে। ফোন রেখে দিলাম। কর্নেল নীলাদ্রি সরকার। কাঁঠালিয়া ঘাটে অনেক বছর আগে একবার এসেছিলাম। শ্মশান এলাকায় তখন ঘন জঙ্গল ছিল। জগন্নাথ প্রজাপতির একটা ঝাঁকের খোঁজ পেয়েই আসা। ওড়িশায় এই প্রজাতির প্রজাপতি অনেক দেখেছি। এখন এখানে সেই জঙ্গল নেই, তাই জগন্নাথ প্রজাপতিও হয়তো আর নেই। কাঁঠালিয়া ঘাট রীতিমতো শহর হয়ে উঠেছে। ট্যুরিস্ট লজ শ্মশানের কাছাকাছি, কিন্তু সেখানে ঠাঁই নেই। অমাবস্যার জাগ্রত কালী দর্শনে সরকারি কর্তাদের বড় ভিড়। অগত্যা হোটেল সম্রাটে গিয়ে ঠাঁই পেলাম। 4 তলা নতুন হোটেল, একেবারে গঙ্গার ধারে। আশ্বস্ত হলাম শুনে যে হোটেল ক্যান্টিনে কফি অঢেল মেলে। 4 তলায় উত্তর পূর্ব কোণের ডাবল বেড শুট, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। ব্যালকনিতে বসে গঙ্গার সৌন্দর্য দেখলাম কিছুক্ষণ। বাইনোকুলারে পাখি খোঁজার ব্যর্থ চেষ্টা করলাম। জয়ন্ত বলল, হালদার মশাইয়ের খোঁজ করা উচিত ছিল। বললাম, ওকে যথাসময়ে পেয়ে যাব, চিন্তা করো না। উর্দি পরা হোটেল বয় কফি দিয়ে গেল। কফি খেতে খেতে জয়ন্ত বলল, প্রদীপ বাবুর দল কোথায় উঠেছে? ডার্লিং, এখন ওসব কথা নয়, গঙ্গা দর্শনে মন দাও। জয়ন্ত হাসল। আপনি চিন্তা ভাবনার তালে আছেন। ওকে বস। চুপ করলাম। জয়ন্ত ঠিকই ধরেছে, আমি ভাবতে চাইছিলাম। অনেক চিঠিটা আমাকে ধাঁধায় ফেলেছে। চিঠির কাগজ আর কালি দেখে মনে হয় খুব পুরনো। সমীর এই চিঠি ব্যাগে রাখলো কেন? আবার চোর সেই ব্যাগ চুরি করে একটা ফালতু কাগজও ফেলে রাখলো না, শুধু চিঠিটা রেখে দিল। সমস্ত পরিকল্পনাটা যেভাবে সাজিয়েছি থিওরির আকারে, শুধু এই জায়গাটুকুতে কাঁচা হাতের কাজের ছাপ দেখা যাচ্ছে। এর কারণ কি? দ্বিতীয় ব্যক্তি কি ভয় কিংবা উত্তেজনায় তার মাথা ঠিক রাখতে পারছে না, ভুল করে বসছে, এরপর আরও ভুল করে বসবে? বরাবর দেখেছি এটাই হয়। খুনি নিজের অগোচরে নিজের ছাপ রেখে যায়। এই চিঠিটা কি আর একটা রেড হেরিং? না, ঝট করে কোনো সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। কফি শেষ করে উঠে পড়লাম। সূর্য ডুবতে চলেছে। বললাম, চলো জয়ন্ত, বেরিয়ে পড়া যাক। একটা সাইকেল রিক্সা নিয়ে অবধূজির আশ্রমে গেলাম। শ্মশান এলাকা থেকে উত্তরে বেশ কিছুটা এগিয়ে সুন্দর আশ্রম। চারদিকে পাঁচিল এবং
তার উপর কাঁটা তারের বেড়া, ভেতরে ফুল বাগিচা, বড় বড় গাছের গোড়া মসৃণ লাল সিমেন্টে বাঁধানো। ভিড় করে ভক্তরা বসে আছে এখানে ওখানে। একটা নাট্য মন্দিরে সংকীর্তন চলছে। মাইক্রোফোনের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। একজন লোকে জিজ্ঞেস করলে সে অবধূতজির ডেরা দেখিয়ে দিল। ধাপে ধাপে লাল পাথরের সিঁড়ির ওপর চওড়া বারান্দা, হলঘর, বিশাল দরজা। হলঘরে একদল পুরুষ ও মহিলা করজোড়ে বসে আছে। শেষ দিকটায় একটা লাল পাথরের বেদি। এখনই উজ্জ্বল আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বেদিতে বসে আছেন ধ্যানস্থ এক সন্ন্যাসী। দেখেই চিনতে পারলাম। এর ছবি লকেটে এবং সুমিতবাবুর ঘরে দেখেছি। জয়ন্ত আমার পাঁজরে খোঁচা দিল। তার দিকে তাকালে এসে সামনের দিকে চোখের ইশারা করল। দেখলাম হালদার মশাই ধুতি পাঞ্জাবি পরে করজোড়ে বসে আছেন। আমার চেহারায় কি আছে জানি না, অথবা লোকে আমাকে সাহেব ভাবে। একজন লোক এসে চাপা স্বরে বলল, সামনে গিয়ে বসুন স্যার, আসুন আমি নিয়ে যাচ্ছি। সামনের সারিতে একজোড়া সাহেব এবং মেম সাহেবও দেখতে পেলাম। যেমন তেমন পোশাক। আজকাল সাহেব মেমরা দলে দলে এই দেশে এসে সাধু সন্ন্যাসীদের ভক্ত হয়ে যাচ্ছে। সামনে গিয়ে বসে হালদার মশাইয়ের চোখে চোখ পড়তেই উনি একটু হেসে চোখের ইশারায় কি যেন বললেন, বুঝলাম না। বাইরে থেকে মাইক্রোফোনের শব্দ এসে কানে ধাক্কা দিচ্ছে। আমি মাইক্রোফোন একেবারে সহ্য করতে পারি না। ধ্যান ভঙ্গ হলো প্রায় আধ ঘন্টা পরে। অবধূতজি প্রসন্ন হেসে চোখ খুললেন। তারপর জলদ ও গম্ভীর কণ্ঠস্বরে সংস্কৃত স্তোত্র পাঠ করলেন। তিনি হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করার সঙ্গে সঙ্গে হলঘরের সবাই মেঝে মাথা ঠেকালো, জয়ন্ত পর্যন্ত। আমি মাথা নোয়াইনি সেটা অবধূতজির চোখে পড়েছিল। আমার দিকে তাকিয়ে চোখ নাচিয়ে সহাস্যে বললেন, কি হে, বিজ্ঞান প্রচার সমিতির সদস্য, লড়তে এসেছ? এখনো লড়ার সময় হয়নি। অমাবস্যা লগ্নে লড়াই হবে। লৌকিক শক্তির সঙ্গে অলৌকিক শক্তির লড়াই। আমি করজোড়ে বললাম, আগে না, আমি একজন ট্যুরিস্ট। বলেই মাথা লুটিয়ে প্রণাম করলাম। অবধূতজি খুশি হলেন, বললেন, লৌকিকের মধ্যেই অলৌকিক লুকিয়ে আছে। একটা বীজ থেকে বিশাল মহিরুহ হয়। একটি ক্ষুদ্র গাছ থেকে সুন্দর নানা বর্ণের ফুল ফোটে। শূন্য থেকে পূর্ণ, আবার পূর্ণ থেকে শূন্য, সবই শূন্যের খেলা। অবধূতজি শূন্যে হাত ঘুরিয়ে একটি জবা ফুল সৃষ্টি করে আমার দিকে ছুঁড়ে দিলেন। দু হাতে কুড়িয়ে মাথায় ঠেকালাম। উনি আবার গম্ভীর স্বরে স্তোত্র পাঠ করলেন। পাঠ শেষ করে বললেন, এবার সব উঠে পড়ো বাবা মায়েরা, আমি নিভৃতে পূজার আয়োজন করব। রাত 12টায় লৌকিক অলৌকিকের মহারণ হবে। মিনিস্টার, জজ সাহেব, এমপি, এমএলএ, পুলিশ অফিসার সবাই আসবেন। তাদের সামনে পরীক্ষা হবে আমার শক্তির। ওঠো, উঠে পড়ো সব। প্রণাম করে সবাই উঠে বেরিয়ে গেল। হালদার মশাই আমার দিকে তাকাচ্ছিলেন। অবধূতজি ধমক দিলেন, মোলচ্ছাই, এটা দেখছি 28 সেটে গেছে যে, বেরো বলছি হতছাড়া। হালদার মশাই বেজার মুখে বেরিয়ে গেলেন। বললাম, আমার একটা গোপন কথা আছে। বলে জয়ন্তকে চলে যেতে ইশারা করলাম। জয়ন্ত চলে গেল। অবধূতজি হাসলেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, ভেবো না। আপনি যে কঙ্কালের মুখে সিগারেট। চুপ চুপ, অন্য কথা থাকে বলো। আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। অবধূতজি বিরক্ত হয়ে বললেন,
সমস্যা মিটে যাবে বলেই তো দিলাম, মনোবাঞ্ছা পূর্ণ হবে। কথাটা আপনি শুনুন, আমি আপনার আশ্রম ফান্ডে যথাসাধ্য টাকা করি দেব। আপনার অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমার আস্থা আছে বলেই। শিগগির বলো। আমার এক ভাগ্নি বছর 8 আগে নিখোঁজ হয়ে গেছে। গত রাতে স্বপ্নে আপনার দর্শন পেলাম। আপনি বললেন আমার আশ্রমে এসো, ভাগ্নির খোঁজ পেয়ে যাবে। অবধূতজি ভুরু কুচকে বাঁকা চোখে তাকালেন আমার দিকে। কি নাম তোমার ভাগ্নির? অনামিকা সেন। অবধূতজি চমকে উঠলেন, আস্তে বললেন, কে আপনি? আধামের নাম কর্নেল নীলাদ্রি সরকার। বলে পকেট থেকে অনামিকার ছবিটা ওকে দেখালাম। উনি হাত থেকে ছবিটা ছিনিয়ে নিয়ে ফের বললেন, আপনি কে? কর্নেল নীলাদ্রি সরকার। অবধূতজির চোখ দিয়ে জল গড়াতে দেখলাম। ভাঙা গলায় বললেন, ছবিটা আমার কাছে থাক, আপনি পরে আসুন, রাত 11:30টায়। আপনি কাঁদছেন কেন অবধূতজি? এই হতভাগিনীর জন্য। অনামিকাকে আপনি চিনতেন? অবধূতজি বেদি থেকে নেমে এলেন। আমি উঠে দাঁড়ালাম। উনি বললেন, গৃহত্যাগ আর সংসার ত্যাগ এক কথা নয়। আমি গৃহত্যাগী, কিন্তু সংসার ত্যাগী নই। কে সংসার ত্যাগী হতে পারে? কেউ না। এই আশ্রম আমার সংসার। আমি মহা শ্মশানে সব সাধনা করেছি, কিন্তু মায়াকে জয় করতে পারিনি। তাই আমার চোখে কান্না দেখছেন আপনি। আর ওই কথাটা বললেন, অনামিকাকে আমি চিনতাম কি না? চিনতাম। একজন তার মাথায় গুলি করে তাকে মেরেছিল। বলুন, আর কি জানতে চান? হেমাঙ্গবাবু, আপনি। চুপ চুপ, আপনি যেই হন, আমাকে শান্তিতে থাকতে দিন। অবধূতজি চোখ মুছলেন। যা অতীত তা অতীত হয়েই থাক। অতীতকে জাগাতে নেই কর্নেল সাহেব। কিন্তু আপনি অতীতকে জাগিয়ে রেখেছেন হেমাঙ্গবাবু। অতীত নিজে থেকেই জেগে আছে। একটা কঙ্কালের মধ্যে। একটা কঙ্কালের মধ্যে। বলে অবধূতজি ছবিটা দেখতে থাকলেন। একটু পরে ফের বললেন, আমি 8 বছর ধরে এই দিনটির প্রতীক্ষায় ছিলাম। আমি জানতাম একদিন কেউ এসে এই হতভাগিনীর কথা জানতে চাইবে। কর্নেল সরকার, আপনি যেই হন, রাত 11:30টায় আসুন, নিভৃতে কথা হবে। হেমাঙ্গবাবু, কঙ্কালটি কি অনামিকার? অবধূতজির চোখ জ্বলে উঠল। আজ রাতে কঙ্কাল বলবে সে কে ছিল, তার মুখেই শুনবেন। এখন আপনি চলে যান। আপনি আজ রাতে বিপন্ন। অবধূতজি বাঁকা হাসলেন। অনামিকার আত্মা আমার রক্ষী। আপনি চলে যান, আমার পুজোয় বিঘ্ন ঘটাবেন না। পকেট থেকে অনির চিঠিটা বের করে ওকে দিলাম। এটা কি অনির হাতের লেখা? চিঠিটা পড়ার পর শ্বাস প্রশ্বাসে মিশিয়ে অবধূতজি বললেন, না, অনির হস্তাক্ষর নয়। হেমাঙ্গবাবু, আপনি বিপন্ন। আপনি চলে যান। অনির খুনি বিজ্ঞান প্রচার সমিতিকে আপনার পরিচয় ফাঁস করতে পাঠিয়েছে। সমিতির প্রদীপ মিত্র আপনার পূর্বাশ্রমের সমস্ত কিছু জেনে গেছে। অনির খুনি তাকে 1,00,000 টাকা দেবে যদি তিনি আপনার কাছে হেরে যান। জানি জানি, প্রদীপ দলবল নিয়ে এসেছে, চ্যালেঞ্জ লেটার পাঠিয়েছে, কিন্তু আপনি এতে নাক গলাতে আসবেন না। অনির আত্মা আজ জেগে উঠবে। সে এক ভয়ঙ্কর অলৌকিক শক্তি। সে তার হত্যাকারীকে শাস্তি দেবে। কে সেই হত্যাকারী হেমাঙ্গবাবু? আপনি স্বচক্ষে সব দেখতে পাবেন। অনির আত্মা তাকে আকর্ষণ করে আনবে। ছবি আর চিঠিটা ফেরত দিন। ওটা আদালতের এক্সিবিট। কারণ খুনিকে আমি কাঠ করায় তুলতে চাই। অনিকে খুনের মামলার মেয়াদ আইনত এখনো শেষ হয়নি। ছবি ও চিঠি ফেরত দিয়ে অবধূতজি পেছনের দরজা দিয়ে চলে গেলেন।
আমি বেরিয়ে গেলাম। জয়ন্ত ও হালদার মশাই একটা গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছিলেন। আমাকে দেখে হালদার মশাই বললেন, কিছু বুঝলেন কর্নেল স্যার? না, আপনি কোথায় উঠেছেন? থানার সেকেন্ড অফিসার কেশব আমার রিলেটিভ, তার কোয়ার্টারে আসি। হাঁটতে হাঁটতে হালদার মশাই বললেন, সম্পর্কে পিস্তুত ভাই, কথায় কথায় কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো আর কি। জয়ন্ত বলল, উপমাটা লাগসই হলো না হালদার মশাই। হ্যাঁ। হালদার মশাই অদ্ভুত শব্দে হাসলেন। কেন হইল না? সাপ বেরোনোর কথা বললেন। হ্যাঁ, ওই হইল আর কি। বললাম, খোঁজ খবর কতটা এগুলো বলুন হালদার মশাই। হালদার মশাই এক টিপ নসি নাকে গুজে বললেন, অবধূতজি এখানে এসেছেন বছর 8 আগে। সঙ্গে ওনার সাধন সঙ্গিনী ছিল। সাধন সঙ্গিনী? তাই হবে, মোট কথা একজন স্ত্রীলোক ছিল, খুব সুন্দরী স্ত্রীলোক। হালদার মশাই আবার অদ্ভুত ফ্যাচ শব্দে হাসলেন। সাধন সঙ্গিনী কার সঙ্গে কাট করেছিল? অবধূতজি তান্ত্রিক শক্তির জোরে আকর্ষণ করেছিলেন, কিন্তু আকর্ষণের ডিগ্রি বড় বেশি হওয়ায় তার বডি ফেরত পান। ডেড বডি কর্নেল স্যার, বুঝলেন তো? বুঝলাম। তারপর? তারপর বডির ওপর বসে সব সাধনা করে সিদ্ধি লাভ হলো। যে কঙ্কাল সিগারেট টানে সেটা সেই সাধন সঙ্গীর। কিন্তু কঙ্কালের সিগারেট টানা সম্পর্কে স্থানীয় লোকের বক্তব্য কি? হালদার মশাই থমকে দাঁড়ালেন। কথায় বলে স্বভাব যায় না মরলে। জীবদ্দশায় স্ত্রীলোকটি নাকি সিগারেট টানত, কেউ কেউ স্বচক্ষে দেখেছে বলে হঠাৎ কণ্ঠস্বর নামিয়ে আনলেন। হল ঘরের পেছনে অবধূতজির ডেরা। কাল রাতে হল ঘরে উনি যখন ভক্তদের জ্ঞান দিচ্ছেন, আমি ডেরায় ঢুকলাম। খাটের তলায় একটা পুরনো তোরঙ্গ ছিল, তালা ছিল না। সেটার ভেতর স্ত্রীলোকের কাপড় চোপড় দেখলাম। খান কতক লেটার ছিল, লেটারগুলো এনে আপনাকে দেখাচ্ছি। আপনি কোথায় উঠেছেন? হোটেল সম্রাটের 4 তলায়, সুইট নাম্বার 22। আপনারা চলুন, আমি আসছি বলে হালদার মশাই ডান দিকে একটা পুরো জমি দিয়ে শর্টকাট করতে গেলেন। ওদিকটা অন্ধকার। হালদার মশাই টর্চের আলোয় লম্বা পা ফেলে হাঁটছিলেন। কালী পুজোর রাত্রি, ভিড় এবং প্রচণ্ড মাইক চারদিকে। একটা সাইকেল রিক্সা ডেকে হোটেলে ফিরলাম। কিছুক্ষণ পরে ব্যালকনিতে বসে কফি খেতে খেতে জয়ন্ত জিজ্ঞেস করল, অবধূতজির সঙ্গে কি কথা হচ্ছিল বলতে আপত্তি আছে? বললাম, অবধূত বলে নিজেকে প্রচার করলেও উনি যথার্থ অর্থে অবধূত নন, এটুকু তোমার বোঝা উচিত। বুঝলাম না। খাঁটি অবধূতের এরকম সভ্যভব্য আশ্রম থাকে না। ইনি মডার্ন গডম্যান। জয়ন্ত একটু বিরক্ত হলো। ঠিক আছে, গডম্যানের সঙ্গে কি কথা হলো? চুরুট ধরিয়ে হাসতে হাসতে বললাম, সমীর বাবুর ব্যাগে পাওয়া চিঠি আর অ্যালবামে রাখা অনামিকার ফটো দেখিয়ে জানতে চাইছিলাম এই মেয়েটি চিঠিটি লিখেছে কিনা। কি বললেন উনি? সরি ডার্লিং, হাতের তাস এখন দেখাবো না। জয়ন্ত কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, তাহলে এই অবধূত, সরি গডম্যান বুজরুক নন? না, খাঁটি গডম্যান, তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করেছেন। জয়ন্ত হেসে ফেলল। ধ্যাত, আমি বিশ্বাস করি না। কঙ্কালকে দিয়ে সিগারেট টানানো ম্যাজিক ছাড়া কিছু নয়। গডম্যান প্রদীপবাবুর কাছে হেরে ভূত হবেন। একটা চিন্তা আমাকে পেয়ে বসল। চিন্তা অথবা দুর্ভাবনা, হয়তো কোনো সাংঘাতিক বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য আসন্ন। হ্যাঁ, জয়ন্ত ঠিকই বলেছে, ওটা ম্যাজিক। কিন্তু প্রদীপ মিত্রকে
এমন করে লড়িয়ে দিল কে? কে চেয়েছে অবধূতের পূর্বাশ্রম এবং কীর্তিকলাপ ফাঁস হোক? তার মানে হেমাঙ্গবাবুকে অতীতের বিবর্ণ পর্দা ছিঁড়ে সামনে আনতে চাইছে কেউ। প্রশান্ত সান্যালী কি নেপথ্যের সেই নায়ক? কিন্তু এতে তার কি উদ্দেশ্য সিদ্ধ হবে? প্রশ্নে ঝাঁক আমাকে ঘিরে ধরল। সুমিতবাবু স্টুডিওতে যে ছবি ছিল সেটা নষ্ট করার কারণই বা কি? প্রশান্ত সান্যাল কেন এই কাজ করবে? সমীরবাবুর ব্যাগে অনামিকার জাল চিঠি বা কেন সে প্ল্যান্ট করল? এই সব কিছু যেন তার দিকেই সন্দেহের কাঁটাকে ঘুরিয়ে দিচ্ছে। জয়ন্ত বলল, কর্নেল, আমার মনে হচ্ছে প্রদীপবাবু একটা সাংঘাতিক রিস্ক নিচ্ছেন। হ্যাঁ, তা নিচ্ছেন। গডম্যানের চেলাদের হাতে ধোলাই খাবেন প্রদীপবাবু, একেবারে রাম ধোলাই যাকে বলে। এই সম্ভাবনা অস্বীকার করছি না, অন্তত একটা হুলুস্থুল বেঁধে যাবে। সেই সুযোগে আমি হঠাৎ থেমে গেলে জয়ন্ত বলল, সেই সুযোগে কি হবে? বলুন না। ডার্লিং, গডম্যান বিপন্ন। আপনি ওকে একটু হিন্ট দেননি? দিয়েছি। চুরুটে একটা জোর টান দিয়ে অ্যাস্ট্রেতে রাখলাম। হেমাঙ্গবাবু এই কেসে একজন ইম্পর্টেন্ট ফিটনেস। হয়তো ওর মুখ বন্ধ করার জন্যই এই আয়োজন। জয়ন্ত, একটা হুলুস্থুলের সুযোগ নিয়ে কেউ। জয়ন্ত আমার কথার ওপর বলল, হেমাঙ্গবাবুকে কোথায় পেলেন? সরি, অবোধ হচ্ছি বা গডম্যান বলাই উচিত ছিল। জয়ন্ত খুব অবাক হয়ে বলল, মাই গুডনেস, তাহলে অনির মামা হেমাঙ্গবাবুই এই গডম্যান? আশ্চর্য কর্নেল, কেন যেন এই কথাটা আমার মনে অস্পষ্ট ভেসে আসছিল, কিন্তু সত্যি কি তাই? একটু হেসে বললাম, দ্যাটস রাইট ডার্লিং। আই সি। কিন্তু কি করে জানলেন ওই গডম্যানই হেমাঙ্গবাবু? আমার থিওরির সঙ্গে খাপ খায় বলে। কিন্তু থিওরির তো একটা ভিত্তি থাকবে। বিড়িতে যখন হেমাঙ্গবাবু বা গডম্যান বসেছিলেন, তার পেছনের দেওয়ালে এক ভৈরবীর ছবি ছিল। তুমিই লক্ষ্য করনি। ভৈরবীর মুখে অনামিকার মুখের আদল আমার চোখ এড়ায়নি। জয়ন্ত এত অবাক হলো যে কোনো কথা বলতে পারল না। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। একটু পরে আসতে বলল, আপনার কাঁঠালিয়া ঘাটে ছুটে আসার পেছনে একটা কিছু বুঝতে পারছি। জবাব দিলাম না। হালদার মশাই এসে গেলেন এতক্ষণে। ব্যালকনিতে একটা বেতের চেয়ার এনে দিল জয়ন্ত। আলো জেলে দিতে বললাম ওকে। হালদার মশাই 3টে পুরনো চিঠি বের করে বললেন, 3খানা ইনল্যান্ড লেটারই শ্রী হেমাঙ্গ সেনগুপ্ত অ্যাড্রেসি, কেয়ার অফ শ্রী শ্রী ভূতানন্দ অবধূত, কাঁটালিয়া ঘাটা। কি কারবার! চিঠিগুলো দ্রুত খুলে দেখে নিলাম। তারপর বললাম, চিঠিগুলোর বদলে তোরঙ্গটা হাত দিয়ে আনলে ভালো হতো হালদার মশাই। হালদার মশাই ঝটপট নস্যি নিয়ে বললেন, আনবো, কিন্তু হেমাঙ্গ সেনগুপ্ত কেডা? জয়ন্ত বলে উঠল, হালদার মশাইকে কেসটা জানিয়ে দিন না কর্নেল। হালদার মশাইয়ের চোখ দুটো গোল হয়ে গেল। বললেন, ক্যাশ? কি ক্যাশ? এবার পুরো কেসটা ওকে জানানো উচিত। সংক্ষেপে পুরো ঘটনা বললাম। শোনার পর উনি তড়াক করে উঠে দাঁড়ালেন। বললাম, না হালদার মশাই, তোরঙ্গ হাতানোর রিস্ক আর নেওয়া ঠিক হবে না। বরং প্রদীপ বাবুদের দলে গিয়ে ভিড়ুন, জানবার চেষ্টা করুন কে ওর পেছনে আছে। 1,00,000 টাকার রিস্ক নিতে কে ওকে প্রভোগ করেছে খুঁজে বের করুন। পারবেন না? পারবো, বলে হালদার মশাই সবেগে প্রস্থান করলেন। জয়ন্ত হাসতে হাসতে বলল, এটা ভালোই হলো, নইলে হালদার মশাই তোরঙ্গ চুরি করতে গিয়ে হয়তো কেলেঙ্কারি বাঁধাতেন। বললাম, প্রদীপ মিত্রের ক্যাম্পে গিয়েও তা বাঁধাতে পারেন। আসলে হালদার মশাই নাটকীয়তার পক্ষপাতী। জয়ন্ত উঠে গিয়ে ব্যালকনিতে ঝুঁকে গঙ্গা দর্শন করছিল। একটু পরে হঠাৎ ঘুরে বলল,
কর্নেল, আমার একটা থিওরি শুনুন। বলো। হেমাঙ্গবাবু সম্ভবত জানেন কে ওর ভাগ্নিকে খুন করেছিল। জানাটা স্বাভাবিক। ভাগ্নিকে ভৈরবী সাজিয়ে আশ্রমে রেখেছিলেন। এই আশ্রমেই সে খুন হয়েছিল কিনা সেটা অবশ্য বলা কঠিন, কারণ হালদার মশাই লোকের কাছে শুনেছেন ভৈরবীর ডেড বডি ফেরত পেয়েছিলেন। প্রশান্তই খুনি। প্রশান্তর কাছ থেকে অনামিকা চলে এসে মামার আশ্রমে ছিল। সমীরবাবুকে লেখা চিঠি পড়লে বোঝা যায় সে প্রশান্তর কাছ থেকে পালিয়ে আসার জন্য সমীরবাবু সাহায্য চেয়েছিল। সমীরবাবু হয়তো ছুটে এসেছিলেন এবং খুনের ঘটনার তিনিও ভাইটাল সাক্ষী, তাই তাকে মরতে হয়েছে। জয়ন্ত, থিওরি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। অনেক সময় ধূর্ত খুনি ভুল থিওরি করে তোলার জন্য গোয়েন্দাকে অলক্ষ্যে থেকে সাহায্য করে। ফাঁদ ডার্লিং, ফাঁদ। সেই থিওরি আসলে একটা ফাঁদ। কি সর্বনাশ! আপনি সেই ফাঁদে পা দেননি তো? দিয়েছিলাম, এখন সরে এসেছি। কি করে টের পেলেন আপনি ফাঁদে পা দিয়েছিলেন? একটু হেসে বললাম। টেলিফোন ডাইরেক্টরি আমাকে শেষ মুহূর্তে রক্ষা করেছে, নইলে লাল হেরিং মাছের পেছনে অনর্থক ছুটে বেড়াতাম। জয়ন্ত আবার ফ্যাল ফ্যাল করে তাকালো। টেলিফোন ডাইরেক্টরি? আসতে বললাম। দ্যাটস রাইট ডার্লিং। জয়ন্ত চৌধুরী। টেলিফোন ডাইরেক্টরি কথাটা আমার মাথার ভেতর অনেকক্ষণ মাছির মতো ঘুরল, তারপর মগজের কোনো স্নায়ুতে সেঁটে রইল। এই এক জ্বালাতন। সমস্যা হলো, আমার প্রাজ্ঞ বন্ধুকে বরাবর এইরকম প্রস্তর মূর্তি হয়ে যেতে দেখেছি। কোনো জটিল রহস্যের পর্দা তোলার পূর্বাভাস এটা। এ সময় প্রশ্ন করেও জবাব পাওয়া যায় না, যদি বা যায় তা অসংলগ্ন এবং আরও ধাঁধা সৃষ্টি করে। ঘরে বসেই ডিনার খেলাম আমরা। তখন রাত প্রায় 9:30। তারপর ব্যালকনিতে গিয়ে রাতের গঙ্গা দেখতে দেখতে বললাম, কখন বেরোবেন? কর্নেল চোখ বুজে চুরুট টানছিলেন। চোখ খুলে বললেন, কোথায়? কি আশ্চর্য, কঙ্কালের সিগারেট টানা দেখতে যাবেন না? ও হ্যাঁ। অন্যমনস্কভাবে জবাব দিলেন কর্নেল। হাসতে হাসতে বললাম, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। না, তত কিছু না। কর্নেল যেন অনিচ্ছা সত্ত্বেও একটু হাসলেন। আমি অনামিকার কথা ভাবছিলাম জয়ন্ত। অনামিকা সেনের সম্পর্কে তোমার মনে কোনো ইমেজ ভেসে উঠছে না? উঠছে বইকে। খেলুড়ে টাইপ মেয়ে, পাকা অভিনেত্রী। কেন অভিনেত্রী বলছো? অভিনেত্রী নয়, ভৈরবী সেজেছিল। আপনি ছবি দেখেছেন আশ্রমে। আরো ব্যাখ্যা করো। আপনি আমাকে নিয়ে খেলতে বসেছেন কর্নেল, উদ্দেশ্য কি? অনামিকাকে আরো ভালোভাবে জানতে চাই। কিন্তু আমার কাছ থেকে কি করে জানা যাবে? 25 বছর আগে আমার বয়স ছিল 5। হোপলেস ডার্লিং। তুমি কিছু ইনফরমেশন হাতে পেয়েছো, সেই থেকে একটা ইমেজ নিশ্চয়ই তোমার মনে গড়ে উঠেছে। একটু ভেবে নিয়ে বললাম, অনামিকার ছিল 3-3টে বাঘা প্রেমিক। প্রেমিকদের সম্পর্কে তোমার বিশেষণটা বড্ড বেয়ারা। বাঘা প্রেমিক বলতে আপত্তি কি? রূপের আগুনে পতঙ্গের ঝাঁপ কথাটা ক্লিশে হয়ে গেছে। বলো। বৃদ্ধ ঘুঘুমশাই কি এভাবে সময় কাটাতে চাইছেন? বললাম, আর বেশি কিছু বলার মতো ইনফরমেশন আমার হাতে নেই। কেন? তোমার মনে হয় না অনামিকা তার মামার কথায় চলতো? হ্যাঁ, বুঝতে পারছি। আমাকে দিয়ে আপনি অনামিকাকে গড়ে তুলতে চাইছেন। আমি বোকা হতে পারি, তবে আপনার হয়ে চিন্তা করতে রাজি নই। কর্নেল চোখ বুঝলেন। একটু পরে বললেন, তান্ত্রিক শক্তি বলে কিছু থাক বা নাই থাক, অনামিকা তার মামার খুব বশীভূত ছিল। মামাকে কি সে ভয় পেত? এটাই প্রশ্ন। বস, এটা কতকটা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার গল্প হয়ে গেল। অবশ্য মডার্ন কপালকুণ্ডলা এবং মডার্ন তান্ত্রিক।
কর্নেল একটু হাসলেন। মডার্ন কপালকুণ্ডলা বলেই অনামিকা সিগারেট টানতো। বলে এক গ্রাস চুরুটের ধোয়া ছেড়ে ঘড়ি দেখলেন। ওঠো, বেরোনো যাক। হোটেল থেকে বেরোনোর সময় হালদার মশাইকে আসতে দেখলাম। আমাদের দেখে উনি গেটের কাছে থমকে দাঁড়ালেন। কাছে গেলে চাপা স্বরে বললেন, প্রদীপ মিত্রের পেছনে কলকাতার এক বিজনেসম্যান আছে। প্রদীপবাবুর ওয়াইফ এসেছেন সঙ্গে। কি যেন নামটা? কর্নেল বললেন, চিত্রা। হ, চিত্রা দেবীর লগে 5 কথা কইয়া ভাব জমাইলাম, ওনারে সাপোর্ট করলাম। কর্নেল বললেন, ওরা কোথায় উঠেছেন? রানী বরদা সুন্দরী স্কুলে 2খান ঘর পাইছেন। স্কুলে পূজা ভেকেশন। আপনি আর একবার যান চিত্রা দেবীর কাছে। তাকে বলুন আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমাকে উনি চেনেন। হোটেলে ডাকবো? না, স্কুলের কাছাকাছি কোথাও চলুন। স্কুল বাড়িটা রেল লাইনের কাছাকাছি, নিরিবিলি জায়গা। চারদিকে গাছপালা আর একটা পুকুর। পুকুরের পাড়ে একটা বটতলায় আমরা দাঁড়িয়ে রইলাম। এখান থেকে স্কুল বাড়িতে আলো ও মানুষজন দেখা যাচ্ছিল। মিনিট 20 পরে হালদার মশাই হন্তদন্ত হয়ে ফিরে এসে বললেন, চিত্রা দেবী আপনারে ডাকলেন, হাজব্যান্ডেরে আপনার কথা কইয়া দিলেন। কি কাণ্ড! প্রদীপবাবু আপনারে চেনেন, উনিও কইলেন কর্নেল সাহেবরে লইয়া। বলে হালদার মশাই ঘুরলেন। ওই দেখেন, প্রদীপবাবু আসছেন। আমরা স্কুলের গেটে গেলাম। আমার বয়সী এক ভদ্রলোক কর্নেলকে নমস্কার করলেন। বেশ মারকুট্টে চেহারা, বুদ্ধিদীপ্ত চাউনি, একটু উদ্ধত্ত আছে ভাবভঙ্গিতে। বললেন, চিত্রা এইমাত্র আমাকে বলল আপনার কথা। কি আশ্চর্য, একে বলে মশা মারতে কামান দাগা। চিত্রাকে আসতে দেখা গেল। এসেই কর্নেলের পায়ের ধুলো নিলেন। কর্নেল বললেন, আমি আপনার ক্যাম্পে ঢুকবো না প্রদীপবাবু। আমি শুধু একটা কথা জানতে চাই, কে আপনাকে 1,00,000 টাকার রিস্ক নিতে প্রভোগ করেছে? প্রদীপবাবু চোখ দুটো জ্বলে উঠল। আমাকে প্রভোগ করবে? আমি বিজ্ঞানী, যুক্তিবাদী। আপনাকে কে এমন উদ্ভট কথা বলল? চিত্রা বললেন, আমি বলেছি। প্রদীপবাবু হাসলেন। কর্নেল সাহেব, চিত্রার ধারণা আমি অন্যের কথায় নাচি। একেবারে ভুল। কর্নেল বললেন, আপনি 1,00,000 টাকার বাজি ধরেছেন। যদি হেরে যান? আমি হারবো না। ওই ম্যাজিকটা আমি জানি। পুতুল নাচের টেকনিক প্রয়োগ করা হয়। অবধূতের হাতে থাকে কালো সুতোর গোছা। নীল আলোতে কালো সুতো দেখা যায় না। অবধূত স্বাভাবিক ভঙ্গিতে হাত নাড়েন বা দাড়ি চুলকোন। ওটাই কৌশল। তাহলে আপনি এসে দেখে গেছেন ব্যাপারটা? নিশ্চয়ই, তা না হলে কোন সাহসে বাজি ধরবো? আমি বললাম, কঙ্কাল সিগারেট টানে, এর টেকনিকটা কি? কঙ্কালের দাঁতের ফাঁকে সিগারেট আটকে দেওয়া হয়। ভিতরে সরু নল আছে, যেটা বেদির তলা দিয়ে পেছনের ঘরের মেঝে একটা হাপড়ের মুখে বসানো আছে। ইলেকট্রিক হাপড় তো। কর্নেল বললেন, হ্যাঁ, ম্যাজিক। কিন্তু আপনি তো এসেছেন আর একটা উদ্দেশ্য নিয়ে। অবধূতজির পূর্বাশ্রমের গোপন তথ্য জনসমক্ষে ফাঁস করবেন। করব, কারণ আমার হাতে ডকুমেন্টারি এভিডেন্স আছে। কিভাবে তা সংগ্রহ করলেন বলতে আপত্তি আছে? প্রদীপবাবু যে সত্যি অহংকারী মানুষ তা ওর হাসির ভঙ্গিতে বোঝা গেল। বললেন, আপত্তি থাকবেই। কে বলতে পারে অবধূত আপনার মতো একজন প্রাইভেট ডিটেকটিভকে আমার পেছনে লাগিয়েছেন কিনা। আপনি ডাবল এজেন্ট নন, কে বলতে পারে। আমি প্রাইভেট ডিটেকটিভ নই। আপনার স্ত্রী আমার কাছে গিয়েছিলেন, আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিতে বলেছিলেন। কিন্তু আমি ওকে বলেছি স্ত্রী স্বামীর রক্ষা কবচ। কর্নেল সাহেব, আমি জানি আপনি কে। আমার অন্য সোর্স আছে জানার। সেই সোর্স কি বৈশাম্পায়ন রায়? আমি চমকে উঠলাম। চিত্রাকেও দেখলাম খুব চঞ্চল এবং উত্তেজিত। চিত্রা কি বলতে যাচ্ছিলেন তাকে থামিয়ে প্রদীপবাবু বললেন, বলবো না।
মিস্টার রায়কে আপনি নিশ্চয়ই জানাননি অবধূজি কে ছিলেন। প্রদীপবাবু যেন একটু দমে গেলেন। এই আমার প্রাইভেট সিক্রেট, কাকেও জানানোর প্রশ্ন ওঠে না। জানিয়ে দিলে 1,00,000 টাকার আশ্বাস পেতেন না। কর্নেল নির্বিকারভাবে বললেন। বাই দা বাই, আপনি সমীর রুদ্রকে চেনেন? চিত্রা বললেন, আমি চিনতাম, সে তো আপনাকে বলেছি। প্রদীপবাবু বললেন, আজই চিত্রার কাছে তার কথা শুনেছি। কর্নেল চিত্রা দেবীকে বললেন, বাই এনি চান্স সমীরবাবুর সঙ্গে আপনার ইদানিং কি দেখা হয়েছিল? চিত্রা আসতে বললেন, আপনাকে বলেছিলাম, কসবায় একই বাড়ির ফ্ল্যাটে আমার দিদি থাকেন, তার ঘরে সমীরবাবু আড্ডা দিতে যেতেন। কথায় কথায় সম্প্রতি এক ভদ্রমহিলার গল্প করছিলেন, তার সঙ্গে সমীরবাবুর নাকি বিয়ের কথা হয়েছিল। সে অনেক বছর আগের কথা। অনামিকা সেন? হ্যাঁ। চিত্রা শ্বাস ছেড়ে বললেন, অনামিকার মামা নাকি সাধু বাবা হয়েছেন এবং সেই তান্ত্রিক সাধক কাঠালিয়া ঘাটে থাকেন। সমীরবাবু বলেছিলেন? হ্যাঁ। সে কথা আপনার স্বামীকে আপনি বলেছিলেন? চিত্রা তার স্বামীর দিকে একবার তাকিয়ে মাথা দোলালেন। প্রদীপবাবু বললেন, আমার সময় নষ্ট হচ্ছে, এরপর যা বলার যথাসময়ে যথাস্থানে বলবো। কর্নেল বললেন, ডকুমেন্টস আপনাকে সমীরবাবু দিয়েছিলেন, তাই না প্রদীপবাবু? প্রদীপ মিত্র খেকিয়ে ওঠার ভঙ্গিতে বললেন, বলবো না, আই রিপিট, যথাসময়ে এবং যথাস্থানে মাইক্রোফোনে সব ঘোষণা করব। প্রদীপবাবু, মিস্টার রায় আপনাকে 1,00,000 টাকার চেক দিয়েছেন কি? বলবো না। সেই চেকের তারিখ দেখে নিয়েছেন কি? বলবো না। চেকের তারিখ দেখে নেবেন। বলে কর্নেল চলে এলেন। আমরা রাস্তায় পৌঁছলে উত্তেজিত হালদার মশাই বললেন, রহস্য, প্রচুর রহস্য। কর্নেল বললেন, প্রচুর রহস্যই বটে হালদার মশাই। হালদার মশাই চাপা স্বরে বললেন, অবোধজি সমীরবাবুকে মার্ডার করেনি তো কর্নেল স্যার? কর্নেল হাসলেন। আপনার সন্দেহের কারণ আছে, এটুকু বলা চলে। বললাম, একটা ব্যাপার বোঝা গেল, অবোধজির ওপর অনামিকার 3 প্রেমিকেরই খুব রাগ। বলবেন প্রশান্তবাবুর রাগের প্রমাণ এখনো পাওয়া যায়নি, কিন্তু ওটা ধরে নিতেই হবে। অবোধজি মানে হেমাঙ্গবাবু ভাগ্নিকে কপাল কুণ্ডলা করে রাখতে চেয়েছিলেন। সেই নিয়েই প্রশান্তবাবুর সঙ্গে অনামিকার ঝামেলা বেঁধেছিল সম্ভবত। অনামিকা নিশ্চয়ই মামার খুব বশীভূত ছিলেন। কর্নেল বললেন, দ্যাটস রাইট। তবে এখন ওসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, চলো অবোধুচির আশ্রমে যাই। এবার রাস্তায় প্রচণ্ড ভিড়, মাইক্রোফোন এবং পটকার উপদ্রব। অবোধজির আশ্রমেও জনারণ্য। আশ্রমের একধারে কালী মন্দির, সেখানে পুজোর প্রস্তুতি চলছে, কিন্তু অবোধজিকে দেখতে পেলাম না। আমাকে ও হালদার মশাইকে দাঁড় করিয়ে রেখে কর্নেল আসছি বলে ফিরে নিখোঁজ হয়ে গেলেন। হালদার মশাই বললেন, আজকাল জনগণের মাথা ব্যাপক খারাপ হইয়া গেছে। কেন বলুন তো? সি উইথ ইউর আইস জয়ন্তবাবু বলে নসিলেন হালদার মশাই। হাঁচবার চেষ্টা করে বললেন, পুজো দেখতে আয় নাই, আইসে ম্যাজিক দেখতে। ভিড়ের মধ্যে তাকিয়েছিলাম, হঠাৎ দেখি ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে সেই ইন্দ্রজিৎ সিং। চমকে উঠেছিলাম। বললাম, ওই সর্দারজিকে ফলো করুন হালদার মশাই। হালদার মশাই তখনই ভিড় ঠেলে এগিয়ে গেলেন। কেন ফলো করতে হবে জিজ্ঞেসও করলেন না, আমাকে কিছু বলারও সুযোগ দিলেন না। আসলে এটা ওর বাতিক, কর্নেলের পাখি প্রজাপতির পেছনে ছুটোছুটির বাতিক যেমন। ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছিল। তারপর দেখলাম একদল পুলিশ ঢুকল। গেটের দিকে পুলিশ ভ্যান দেখা যাচ্ছিল। একের পর এক ভিআইপিরা আসছেন, বোঝা গেল। কিন্তু তার জন্য এত পুলিশ কেন রে বাবা? এক ভদ্রলোক গাছের গোড়ায় শান বাঁধানো চত্বরে বসেছিলেন।
তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হাঙ্গামার ভয় আছে নাকি মশাই? এত পুলিশ ফোর্স কেন বলুন তো? বললাম, জানি না। ভদ্রলোক সন্দিগ্ধ দৃষ্টে চারপাশটা দেখে নিয়ে একটু হাসলেন হঠাৎ। বিজ্ঞানের সঙ্গে তন্ত্রশক্তির লড়াই, বলা যায় না দুই ফোর্সের সংঘর্ষে কি ঘটে যায়, তাই থার্ড ফোর্স হিসেবে পুলিশের আমদানি। ভদ্রলোক রসিক। বললাম, আপনি এর আগে কখনো কঙ্কালের সিগারেট খাওয়া দেখেছেন? না মশাই, দেখব বলেই তো এসেছি। তবে বুঝলেন, হাঙ্গামা দেখলেই কেটে পড়ব। চাচা আপন প্রাণ বাঁচা। ভদ্রলোক একটু রসে বসে আছেন মনে হলো। আজকের রাতে কারণ বাড়ি পার না করে থাকা যায় না, কাজেই দোষ নেবেন না মশাই, বলে করজোড়ে আমাকে নমস্কারও করলেন। আবার একদল বন্দুকধারী পুলিশ এলো। তাদের দেখে ভদ্রলোক গেটের কাছে গিয়ে আর একটা গাছের তলার বেদিতে বসলেন। বোঝা গেল একটা কিছু ঘটলেই নিরাপদে পালাতে পারবেন। কর্নেল কোথায় গেলেন কে জানে, বিরক্তি লাগছিল। হালদার মশাইও গেলেন তো গেলেন, আর আসার নাম করছেন না। কিন্তু ইন্দ্রজিৎ সিং এখানে কেন এলো? ফ্রিল্যান্স জার্নালিজমের জন্য? যা ঘটতে চলেছে, অর্থাৎ বিজ্ঞান এবং তন্ত্রশক্তির ডুয়েল, বিদেশি কাগজে ভালো খাবে। কাজেই একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট আসতেই পারেন। শুধু সুইনহো স্ট্রিটে একই চেহারার একজন শিখ ভদ্রলোকের আচরণ উদ্বেগজনক। তবে এমনও তো হতে পারে সেই ভদ্রলোক ইন্দ্রজিৎ সিং নন। ভিড় সামলাচ্ছে পুলিশ। মন্দিরের হল ঘরের সামনে ঘাসের ওপর এবং রাস্তার ওপর যে যেখানে পারছে বসে পড়ছে। হলঘরের দরজা বিশাল, কাজে ভেতরের দৃশ্য দেখতে অসুবিধা নেই। চারদিকে আলোর বন্যা, মাইক্রোফোনে শ্যামা সঙ্গীত এবং কখনো স্তোত্রপাঠ জলদ গম্ভীর স্বরে। দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা ধরে গেল। না কর্নেল, না হালদার মশাই, কেউ ফিরে এলেন না। সিগারেটের প্যাকেট বের করে ধরাতে যাচ্ছি, একজন গেরুয়াধারী সাধু তেড়ে এলেন। আশ্রমের ভেতরে নো স্মোকিং, ওই দেখুন আলোর অক্ষরে লেখা আছে। এই সাধু নিশ্চয়ই আশ্রমেরই লোক, তাই ওকে বললাম, সরি সাধুজি, তো এত পুলিশ কেন? হাঙ্গামার আশঙ্কা আছে নাকি? না। সাধুজি হাসলেন। শোনেননি, বিজ্ঞান প্রচার সমিতির প্রদীপ মিত্রদের পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে। এসপি সাহেব কড়া লোক, আশ্রমের পবিত্রতা রক্ষা করেছেন। কখন ওদের ফেরত পাঠিয়েছে পুলিশ? এই তো কিছুক্ষণ আগে। হতাশ হয়ে দাঁড়িয়ে রইলাম। নাটকীয় ঘটনাটা ঘটল না, কোনো মানে হয়? কর্নেল নীলাদ্রি সরকার। মন্দিরের পাশ দিয়ে অবধূতজির ঘরে যাচ্ছিলাম। দুজন সাধু আমাকে বাধা দিলেন। বললাম, ওর সঙ্গে দেখা করার কথা আছে। কথাটা একটু চড়া গলায় বলেছিলাম। অবধূতজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। ইশারায় চালাতে চলে যেতে বললেন। তারপর আমাকে ডাকলেন। কাছে গেলে আসতে বললেন। আপনার সময় জ্ঞান আছে, আসুন। তবে বেশি সময় দিতে পারবো না, মাত্র 15 মিনিট। তাই যথেষ্ট হেমাঙ্গবাবু। চুপ, ও নামে ডাকলে আপনার সঙ্গে কথা বলবো না, এমনকি। ঠিক আছে। ঘরে ঢুকে ধূপধুনোর সুঘ্রাণ পেলাম। একটা খাটে ফোমের গদি, তার উপর গেরুয়া চাদর। অবধূতজি আসন করে বসলেন। আমি বসলাম একটা মোড়ায়। অবধূতজি বললেন, আগে আত্মপরিচয় দিন, কপটতা করবেন না। আমার নেম কার্ড দিলাম। উনি খুঁটিয়ে দেখার পর বললেন, নেচারিস্ট কি? প্রকৃতি প্রেমিক। অবধূতজি একটু হাসলেন। নারীর মধ্যে প্রকৃতি আছেন, কিন্তু নারীরা তা জানে না। আমার ভাগ্নি অনি জানত তার মধ্যে প্রকৃতি আছেন। আমি তাকে জানিয়ে দিয়েছিলাম। আর দেখুন কর্নেল সাহেব, প্রকৃতির ভয়ঙ্করী শক্তি। আপনি প্রকৃতিকে দেখেছেন, চেনেননি। দ্রুত বললাম, সমীরবাবুকে আপনি চিনতেন? যে
কাগজে পড়েছি সে আত্মহত্যা করেছে। অনেকে ছুতে গিয়েছিল ওই মস্তান শূকর শাবক, তার শাস্তি পেয়েছে। আপনি কেন প্রশান্ত সান্যালের সঙ্গে অনির গোপনে বিয়ে দিয়েছিলেন? আপনি কেন এসব কথা জানতে চান? অনির হত্যাকারীকে ধরিয়ে দিতে চাই বলে। মামলার মেয়াদ এখনো শেষ হয়নি অবধূতজি। অবধূত 1 মিনিট তাকিয়ে রইলেন নিষ্ফলক চোখে, তারপর শ্বাস ছেড়ে পড়লেন, প্রশান্তর কাছ থেকে অনেক পালিয়ে এসেছিল আমার এই আশ্রমে। এমনি কালী পুজোর রাতে তাকে কেউ ডেকে নিয়ে যায়। পরদিন মহাশ্মশানে তার মরা পাওয়া গিয়েছিল। তাকে গুলি করে মেরেছিল প্রশান্ত। প্রশান্ত মেরেছিল আপনি জানেন? ধ্যান বলে জেনেছি। অবধূতজি, আমার ধ্যান বল নেই। তদন্ত করে জেনেছি প্রশান্ত অনিকে খুন করেনি। অবধূত ভুরু কুঁচকে তাকালেন। কে খুন করেছিল? যে সমীর রুদ্রকে খুন করেছে। কে সে? বলবো, তার আগে আপনি বলুন কেন প্রশান্তর সঙ্গে অনির বিয়ে দিয়েছিলেন? অবধূত চুপ করে রইলেন। বললাম, আমি বলছি, প্রশান্ত আপনাকে অনেক টাকা দিয়েছিল। আপনি আশ্রমে জমি কিনেছিলেন সেই টাকায়। অনির মায়ের বাড়ি বিক্রির টাকায় আপনার এই মন্দির। অবধূতের চোখ জ্বলে উঠল, কিন্তু আত্মসম্বরণ করে বললেন, আপনি অনেক কিছু জানেন তাহলে? জানি, এও জানি এই অমাবস্যার রাতে সমীর এসে ডেকে নিয়ে যায় অনিকে। আপনি আমাকে মিথ্যে বলেছেন, চিঠিটা অনির লেখা নয়। অবধূতজি, চিঠিটা অনিরই লেখা। সমীর সম্ভবত ঠিক সময়ে বহরমপুর পৌঁছতে পারেনি, তাই আপনার আশ্রমে এসেছিল অনির খোঁজে। আপনি তাকে শূকর শাবক বলছেন, কিন্তু সে আপনার আতিথ্যেই ছিল। অবধূতজির চোখে জল দেখতে পেলাম। আস্তে বললেন, সমীর এসেছিল কালী পুজো দেখতে। ওটা নিতান্ত ছল অবধূতজি। তবে সমীর জানতো না যাকে সঙ্গে নিয়ে অনির খোঁজে এসেছে সে আসলে অনিকে খুন করার উদ্দেশ্যে সমীরকে ব্যবহার করছে। শ্মশানের ওখানে যেতেই সে অনিকে গুলি করে পালিয়ে যায়। সমীরও পালাতে বাধ্য হয়। আপনি জানেন এসব কথা। সমীর আপনাকে চিঠি লিখে জানিয়েছিল। সে চিঠি আমার হাতে এসেছিল। অবধূতজি খাট থেকে নেমে তলায় হাত ভরে তোরঙ্গ টেনে বের করলেন। তখন বললাম, থাক অবধূতজি, আমার কথা শুনুন। তোরঙ্গ যেমন আছে থাক। তোরঙ্গ খুললেন অবধূত। গেরুয়া শাড়ি জামা দেখিয়ে বললেন, এতে রক্ত লেগে আছে অনির, কিন্তু চিঠি আপনার হাতে গেল কি করে? যেভাবে হোক গেছে। আপনি দয়া করে বসুন। অবধূত বসলেন। বললেন, আমি কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি সমীরের চিঠিতে আপনার ভাগ্নির খুনির নাম জেনেও কেন পুলিশকে তা বলেননি? অবধূত তাকালেন, নিষ্ফলক চাহনি। বললাম, খুনি আপনাকে মাসোহারা দিতে চেয়েছিল। তার বদলে প্রশান্তের কাঁধে দায় চাপাতে বলেছিল। আপনি বুদ্ধিমান মানুষ। প্রশান্তকেও দোহনের সুযোগ পেয়েছিলেন। তার ঠিকানা জোগাড় করতে দেরি হয়েছিল অবশ্য। প্রশান্ত এরপর আপনাকে টাকা দিতে আসতো। হয়তো এবারও এসে দিয়ে গেছে। সে 23শে সেপ্টেম্বর এসেছিল। হ্যাঁ, সমীর আপনাকে সাহায্য করেছিল প্রশান্তর ঠিকানা দিয়ে। সে চিঠিও আমার হাতে এসে গেছে। অবধূত চোখ মুছে বললেন, এত যদি জানেন, খুনির নাম বলছেন না কেন? আপনি মহান গডম্যান। আপনার তাই দামি বিদেশি গাড়ি আছে। আপনি রাজস্বিক সুখ ভোগ করেন। এই সুখের জন্য আপনার সুন্দরী ভাগ্নিকে টোপ হিসেবে ব্যবহার করেছেন। অবধূত চাপা গর্জন করলেন, বেরিয়ে যান, বেরিয়ে যান। এই সময় কেউ এসে দাঁড়ালো দরজার বাইরে। এদিকটায় তত আলো নেই। দেশি বিদেশি ফুলের ছোপ, পাতাবাহার গাছ। ঘুরেই দেখলাম ইন্দ্রজিৎ সিং এসে দাঁড়িয়েছে।
তার হাতে ফায়ার আর্মস। মাত্র কয়েকটি সেকেন্ড। সে অবধূতের দিকে নয়, আমার দিকেই ফায়ার আর্মসের নল তাক করেছে। এক লাফে সরে গেলাম। গুলি গিয়ে লাগলো দেওয়ালে। তারপর দেখলাম হালদার মশাই তার ওপর ঝাঁপ দিয়েছেন। ইন্দ্রজিৎ ধরাশায়ী হলো। তার হাতের অস্ত্র ছিটকে পড়ল চৌকাঠের এধারে। অবধূত পাথরের মূর্তির মতো তখনও বসে আছেন। অস্ত্রটা কুড়িয়ে নিয়ে দরজার কাছে গেলাম। ইন্দ্রজিতের পিঠে বসে হাত দুটো মোচড় দিলেন হালদার মশাই। হালার পো হালা, ঘুঘু দেখছে, ফান দেখে নাই। বেরিয়ে গিয়ে একটানে ইন্দ্রজিৎ সিং এর পাগড়ি খুলে ফেললাম। বললাম, বৈশাম্পায়ন রায়কে ছেড়ে দিন হালদার মশাই। হালদার মশাই পিঠ থেকে নেমে তার জামার কলার ধরে ওঠালেন। কৃপানটা খুলে নিতে ভুললেন না। কি আশ্চর্য বলে তার মুখের দিকে তাকালেন হালদার মশাই। ততক্ষণে কয়েকজন সাধু এবং পুলিশ দৌড়ে এসেছে। বাজি পটকার শব্দ এই আশ্রমে নেই, তাই গুলির শব্দ শোনা স্বাভাবিক। একজন পুলিশ অফিসারও দৌড়ে এলেন। বললাম, এই ভদ্রলোকের নাম বৈশাম্পায়ন রায়, একে অ্যারেস্ট করুন। এসপি সাহেবকে ফোনে বলে রেখেছি ইনি দুটো মার্ডার করেছেন আর একটা মার্ডারের অ্যাটেম্প্ট করেছেন। পুলিশ ঘিরে ফেলল বৈশাম্পায়ন রায়কে। একটু পরে খবর পেয়ে এসপি বরেন্দ্র সোম এসে পড়লেন। চারদিকে উত্তেজনা। ভিড় হটাতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হলো। হালদার মশাই বললেন, জয়ন্তবাবু খাড়াইয়া আছেন, যাই গিয়া। বললাম, চলুন আমিও যাচ্ছি। জয়ন্ত ভিড় ঠেলে এগিয়ে আসছিল। পুলিশ তাকে বাধা দিচ্ছিল। আমি গিয়ে বললাম, চলো জয়ন্ত, হোটেলে ফেরা যাক। জয়ন্ত উত্তেজিতভাবে বলল, কে একজন পাঞ্জাবি এক্সট্রিমিস্টই নাকি অবধূতজিকে গুলি করেছে। হাসতে হাসতে বললাম, না ডার্লিং, এক্সট্রিমিস্ট বা টেররিস্ট নয়, নেহাত এক ভীত বাঙালি। অবধূতজিকে সে গুলি করেনি, ওথ পেতে আমাদের কথা শুনছিল ঝোপের আড়ালে। হালদার মশাই বললেন, আমি জয়ন্তবাবুর কথায় হালারে ফলো করছিলাম। সময় মতো না ধরলে কর্নেল স্যারের বডি পড়ে যেত। জয়ন্ত চমকে উঠল। সর্বনাশ, কে লোকটা? বললাম, বৈশাম্পায়ন রায়। হ্যাঁ? হ্যাঁ, ওর কাঁধে হাত রেখে বললাম, গোড়া থেকেই তার প্রতি আমার সন্দেহ ছিল। আমাকে দিয়ে সে বুঝে নিতে এসেছিল অনামিকা সেনকে খুন করার মোডাস অপারেন্ডিতে কোনো ত্রুটি আছে কিনা, যা তাকে ধরিয়ে দেবে। দুইবাদ সমীর রুদ্রের মুখোমুখি না হলে সে আমার কাছে আসতো না। আসার পরে সে সমীরকে ঠান্ডা মাথায় খুন করেছে। তার প্রথম টার্গেট ছিল প্রশান্ত সান্যাল। তাই সে একই বাড়িতে ছদ্মনামে ছদ্মবেশে ফ্ল্যাট কিনেছিল। তার পক্ষে শিখ সাজা সোজা। মুখে দাড়ি তো আছেই, তবে ভীর রায়ের ওপর আমার প্রথম দিনই সন্দেহ হবার কারণ টেলিফোন ডাইরেক্টরি। জয়ন্ত বলল, হ্যাঁ বলছিলেন বটে। চলো হোটেলে ফিরে কফি খেতে খেতে বলবো। হোটেলে ফিরে ব্যালকনিতে বসলাম। সারা কাঠালিয়া ঘাটে কোলাহল, মাইক্রোফোন, বাজি পটকার আলো ও শব্দ। এই তুমুল কোলাহলের আড়ালে একটা আশ্চর্য নাটক ঘটে গেল। কফি খেতে খেতে জয়ন্ত মনে করিয়ে দিল, টেলিফোন ডাইরেক্টরি। বললাম, হ্যাঁ, সমীরকে ভি রায়ের নাকি দরকার, অথচ পাচ্ছে না। বিজ্ঞাপন দিতে চাইছে। কেন? টেলিফোন ডাইরেক্টরিতে সমীর রুদ্রের ঠিকানা সে সহজেই পেতে পারত। আজ সকালে মিম্মি আমার ফোন নাম্বার পেল কি করে? কারোর ঠিকানা খুঁজতে হলে যদি সে মোটামুটি সচ্ছল লোক হয়, টেলিফোন ডাইরেক্টরি আগে খুঁজবে। জয়ন্ত বলল, বাপস, মাথা ভোঁ ভোঁ করছে। হালদার মশাই হাসলেন, মাথা ক্লিয়ার করণের জন্য নশ্বলন।
বলে নসির কৌটো দিলেন। জয়ন্ত নিল না। বললাম, প্রশান্তর ওপর দায় চাপানোর জন্য বৈশাম্পায়ন কত কৌশল করেছিল। ধুরন্ধর লোক, পয়সা খরচ করে প্লেনের টিকিট কিনেছিল পর্যন্ত। অনামিকা সেনের চিঠি হাতিয়েছিল সমীরের কাছে। সম্ভবত যে রাত্রে সমীরকে খুন করে সেই রাতেই। কনফেস করলে জানা যাবে। আশ্চর্য ক্ষুরধার বুদ্ধি ভদ্রলোকের। জনি ওয়াকার মদের বোতল সাজিয়ে রাখা থেকে শুরু করে সবটাই রেড হেরিং সাজানো। সমীরের মায়ের সঙ্গে কসবা গিয়ে ফ্ল্যাট থেকে সমীরের হ্যান্ডব্যাগ চুরি। সেই হ্যান্ডব্যাগে অনেক চিঠি প্ল্যান্টেড। এমনকি ফোন করে আমাকে তার তৈরি রেড হেরিং এর দিকে ছোটাতেও চেয়েছিল। স্বীকার করছি, আমি কিছু দূর ছুটেছিলামও বটে। ছখানা লাল চিঠির হুমকি তার নিজেরই লেখা। বলতে পারো অপারেশন রেড হেরিং। সমীর রুদ্রকে ঠান্ডা মাথায় খুন করে সে আমার কাছে এসেছিল, অরিজিতের কাছেও গিয়েছিল। জয়ন্ত বলল, তাহলে সমীরের সঙ্গে দৈবাত দেখা না হলে সে তাকে খুন করতো না বলছেন? করতো না যদি সমীর তাকে চিনতে না পারত। সমীর তার অনেকে খুনের প্রত্যক্ষদর্শী। অনেকে খুনের মোটিভ কি? প্রতিহিংসা চরিতার্থ। মুখে যাই বলুক, বাসু অনি প্রেমে পড়েছিল। হালদার মশাই অদ্ভুত শব্দে হাসলেন। প্রেম কি ডেঞ্জারাস! হ্যাঁ হালদার মশাই, প্রেম বড্ড ডেঞ্জারাস। তবে সত্যিকার প্রেম, খাঁটি প্রেম, কোটিতে কুটিক দেখা যায়। এক্ষেত্রে প্রেম এবং প্রেম দুই মিলেমিশে আছে। জয়ন্ত বলল, বোগাস। ডার্লিং, বৈশাম্পায়নের মধ্যে খুনের ইচ্ছে জাগানোর প্রধান ফ্যাক্টর প্রশান্ত। সে সচ্ছল পরিবারের ছেলে। সে অনেকে পেয়েছে। এতে তার মতো নিম্নবিত্ত ঘরের ছেলের আঁতে প্রচণ্ড লেগেছিল। মানুষের মন ছকে ফেলে বিচার করা যায় না। অনেকে খুন করার পর সে প্রশান্তকে টার্গেট করেছিল। সুযোগ পাচ্ছিল না। গত 23শে সেপ্টেম্বর প্রশান্ত হোটেলে উঠেছিল, তাই সে সুযোগ পায়নি। আমি গত রাতে ওয়াশিংটনে ট্রাঙ্ক কল করে সব জেনেছি ওর কাছে। প্রশান্ত শিগগির এসে পড়ছে। হালদার মশাই বললেন, ফিরায় এত উইপেন পাইল কোথায়? বিদেশ ঘোরা লোক সে। এদেশে যেসব অস্ত্র পাচারকারী আছে তাদের সঙ্গে তার ট্রেডিং কনসালটেন্সি ফার্মের যোগাযোগ থাকা স্বাভাবিক। ফিরে গিয়ে অরিজিৎকে লড়িয়ে দেব। আমার বিশ্বাস কেঁচো খুঁড়তে এবার সত্যি সাপ বেরোবে। জয়ন্ত বলল, অনির ছবিটা বাসু ইচ্ছে করেই নষ্ট অবস্থায় দিয়েছিল, তাই না? চুরুট ধরিয়ে বললাম, আসলে অরিজিৎ ওকে অনির একটা ছবি দিতে বলেছিল, তাই ছবিটা দেওয়া। কিন্তু সে চায়নি ছবিটা আমি কাজে লাগাই। জয়ন্ত, ওর কালো অ্যাম্বাসেডর সারাক্ষণ আমাকে ফলো করেছে। সুমিতবাবুর বাড়ি পর্যন্ত ফলো করেছিল। সেদিন অতটা নজর দিইনি, পরে দিতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, আর এসব কথা নয়। বলে গঙ্গা দর্শনের জন্য উঠে দাঁড়ালাম। গঙ্গায় আলো পড়ে ঝলমল করছে। বড় রহস্যময়ী এই নদী। অনামিকা সেনের মতো গভীর গোপন রহস্যে পূর্ণ। এই মুহূর্তে গঙ্গার মধ্যে কেন যেন তাকেই দেখতে পেলাম। মন খারাপ হয়ে গেল। বৈশাম্পায়ন রায়। কে? আমি অনি। কেন এলে? তুমি কি সুখে আছো দেখতে এলাম। আমি সুখেই আছি অনি, কারণ আমি এবার মরতে পারবো। নিজে নিজেকে মেরে ফেলতে কষ্ট হতো, জীবনের বড় মায়া। এখন আমাকে মেরে ফেলা হবে। সেই মৃত্যুর কোনো বাধা নেই আর। হাইকোর্ট আমার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। না দিলে এ জীবন খুব কষ্টকর হতো। বাসুদা, বলো। আমাকে কেন তুমি গুলি করে মেরেছিলে? আমি তো সমীরের ডাকে আশ্রম ছেড়ে বাইরে যাইনি। তুমি ডেকেছ বলেই গিয়েছিলাম। তুমি আমার কথা শোনার আগেই। চুপ করো অনি।
না, বলো। আমি কুৎসিত সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম তুমি তোমার মামার সাধন সঙ্গিনী। ছি বাসুদা, তুমি এত নীচ। হয়তো প্রেম মানুষকে এত নীচ মনে করে। প্রেম নয়, কুৎসিত কামনা। তবে তাই, তুমি চলে যাও অনি, আমাকে সুখে মরতে দাও। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে অপারেশন রেড হেরিং। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।